সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, মৃত্যু অনেকেরই ঘটেছে। আমরা কথামৃত পড়তে পড়তে মধুরবাবুকে দেখেছি, মারা গেছেন, কেশব মারা গেছেন, আরও অনেক উপস্থিতি ছিল, তারা মারা গেছেন। কিন্তু অনেকের মৃত্যুও সেই শূন্যতা তৈরি করতে পারে না যতটা ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুরের প্রয়াণে যে শূন্যতাটা তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি তিনি ছিলেন একটা খুঁটির মতো। নদীতে কোনো কিছুই দাঁড়ায় না, কচুরিপানা বা নদীতে যা কিছু সব ভেসে চলে যায়। কোনো কারণে যদি একটা খুঁটি বেঁধে দেওয়া যায়, সেই খুঁটিতে এসে কচুরিপানা যেতে যেতে প্রথমে একটা দাঁড়িয়ে পড়ে, ওই একটা দাঁড়িয়ে পড়লে তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে অনেক দাঁড়িয়ে পড়ে, ওই একই খুঁটিতেই পুরো কচুরিপানা দাঁড়িয়ে পড়ে। তো অনেকটা ওরকমই ঠাকুর খুঁটির মতো ছিলেন। তাকে কেন্দ্র করেই এই লোকজন কোথা থেকে সবাই এসে জুড়ে ছিল। তো তিনি নেই, স্বাভাবিকভাবেই একটা বড় ধরনের শূন্যতা তৈরি হয়ে গেছে। কিন্তু ঠাকুরের সেই হিসেবে ভক্ত জোগাড়ের কোনো উদ্যোগ ছিল না, কোনো ব্যবস্থাও ছিল না। এই তো এমন তো নয় যে নাম টাম দিয়ে রেখেছে, বছর বছর অনুষ্ঠান করছে, ওইসব ছিল না। প্রথম মথুরবাবুর উৎসাহে তার জন্মদিবসটা খুব পালিত হতো, আমরা দেখেছি ঠাকুরের। তো সেই দিনে অনেকে আসতেন, কীর্তন টির্তন করতেন, অনেক ভক্তবৃন্দ আসতেন সেই দিনগুলোতে। শেষের দিকে যখন অসুস্থ, অর্থের একটু টানাটানি আছে, অত বড় করে উৎসব হতো না, কিন্তু তাও কাছের ভক্তরা সেসব পালন করত। তো যতক্ষণ দেহ থাকে ততক্ষণ উদ্যোগও থাকে, সব রকমের আয়োজন থাকে। কিন্তু এর মানে এই নয় যে সেগুলোর কোনো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা থাকে। যতক্ষণ দেহ থাকে ততক্ষণ এই দেহকেন্দ্রিক সব আয়োজন, দেহ চলে গেলে সেই আয়োজনের সঙ্গে সঙ্গে চলে যায়। এরকম অনেক মন্দির মঠ তৈরি হয়, ভক্তকুল তৈরি হয়। যেই প্রধান ব্যক্তি মারা যায় আস্তে আস্তে সেগুলো ভেঙে ভেঙে চলে যায়, থাকে না কোনো কিছু। তো এই সম্ভাবনা সেই দিনকেও একেবারে যে তৈরি হয়নি তা কিন্তু নয়। কারণ ঠাকুর থাকতেন গঙ্গার ধারে, রানীর আশ্রয় করে দেওয়া মন্দিরে, মঠে। শেষের দিকে অসুস্থ হয়ে যাওয়ার পরে সেখান থেকেও তিনি চলে গেছিলেন। চিকিৎসার সুবিধার কথাই বলুন আর অন্যান্য সুবিধা যাই হোক, সেসব বিষয়ে উল্লেখ হয়নি। তো যখন অসুস্থ, ওখানে থাকবার, চিকিৎসা হবার ভালো ব্যবস্থা নেই, তাই দূরে সরে গেছে। তার ভক্তবৃন্দরাই তাকে চালিয়েছে। তো ঠাকুরের কাছে, মানে মায়ের কাছে, ঠাকুর অনেক সময় বলতেন যে কি করে একা কাটাবো, আমাকে কাউকে দাও। একা একা, মানে যদিও বৈরাগ্যের মূল কথাটাই হচ্ছে একাকিত্বকেই ভালোবাসা, এটাই বৈরাগ্য। যখন সকলের প্রতি ভালোবাসা থাকে সেটা সংসার, আর যখন কারো প্রতি ভালোবাসা নেই, নিজের একাকিত্বের প্রতি ভালোবাসা, সেটাতে আমি বৈরাগ্য। কিন্তু তারপরেও কিছু নিয়ে থাকতে হয়, ব্যক্তি মানুষ কিছু না নিয়ে থাকতে পারে না। তাই জন্যই ভক্তবৃন্দের আগমন। মাকে কেঁদে কেটে বলেছিল যে আমি কিছু চাই না, আমি আমারই মতো ভক্ত চাই। মাই সেসব জুগিয়ে দিয়েছেন, কোথা থেকে লোকজন চলে এসে তার সঙ্গে থাকতেন। তো অনেক সময় হয় অনেক উদ্যোগ মানে ফাঁকা পড়ে যায়, কোনো কাজে আসে না। আবার কিছু কিছু উদ্যোগ ঠিক দাঁড়িয়ে যায়। তো ঠাকুরের এইসব বিষয়গুলো ছিল। একই সঙ্গে জগতের বিষয় নিরপেক্ষতা রেখেও জগতের লোককে কাছে টেনে রাখতেন। এভাবেই মানে এক ধরনের বাৎসল্য জনিত প্রেম দিয়ে সকলকে বেঁধে রেখেছিলেন। তার চেয়ে বয়সে যারা কম ছিল তাদেরকেও একই রকম ভালোবাসতেন, বয়সে যারা বড় ছিল তাদেরকেও একই রকম ভালোবাসতেন। ভালোবাসাটা বাবা হয়ে নয়, যেন যশোদা মা হয়ে তার সকল সন্তানকেই ভালোবাসছে, এরকম ব্যাপার। তো অনেকে সংসারে থাকতে গেলে যে কোনো সফলতা বা ব্যর্থতায় খুব
মানুষের মধ্যে রোগ চেপে যায়, হয় না অনেক সময়? কেউ পরীক্ষায় খারাপ ফল করেছে, বলছে না এবার বেশি করে খাটাখাটনি করব, ভালো ফল করেই দেখাবো। তো এইসব দিনগুলোতে পরীক্ষার ফল যদি ঘরের লোকের খারাপ হয় আর প্রতিবেশী বা বন্ধু বান্ধবের যদি ভালো হয়, আর ওরা যদি ভালো ফলের মিষ্টি বাড়িতে দিয়ে যায়, সেই মিষ্টি আর গলা দিয়ে নামছে না, কেন? ঘরের লোক ভালো করতে পারেনি। হ্যাঁ, বলে ঠিক আছে আমরাও দেখিয়ে দেবো, সামনের বছর এমন পড়াশোনা করব, এমন পাস করব যে মানে মিষ্টি খাওয়াতে পারবো লোককে। তো অনেক সময় এমন হয় যে এরকম জিদ বা রোগ করেও ফল হয়ে যায় উল্টো। প্রথম বছর একটা ফেল করেছে, দ্বিতীয় বছর আরো 3-4টে ফেল করে বসে গেছে। সবসময় জিদ বা রোগে কাজ হয় না, কখনো কখনো মেনে নিতে হয়। কিরকম মেনে নিতে হয়? যে আমি একটা ফেল করেছি, দেখি পরের বছর একটা দিয়ে অন্তত 5টা করি, সুযোগ পরেও আসবে। আমাদের অনেক সময় হয় এরকম জিদ বা রোগের ব্যাপার। একবার হেরে গেলে, জুয়োতে হয় না, জুয়োতে যারা জুয়ো খেলে তাদের মধ্যে এই জিনিসটা আছে, একবার যদি হেরে যায় বলে এবার মানে ভালো করে খেলে জিতবো, আবার হারে। যত হারে তত কি হচ্ছে, জিদ বাড়তে থাকে, যে এবার 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 হবেই হবে, আরো হারতে থাকে, আরো হারতে থাকে, বারে বারেই হারতে থাকে। হ্যাঁ, তো জিতলেও লোভ, আবার হারলেও মানে একরকম জিদ হয়ে যায়, রোগ এসে যায় যে এবার কিছু করে দেখাবো। এই করে করে সর্বশান্ত হতে হয়। তার থেকে ওই খেলাটাকে বুঝতে হয়। সংসারের ব্যাপারটাও তাই, সংসারে আমাদের কখনো জিত হয়, কখনো পরাজয় হয়, কখনো যেটা চাই হয়ে যায়, আবার কখনো যেটা চাই সেটা হয় না। তো যখন যেটা হয় না তখন আমরা ভাবি যে আরো একটু চেষ্টা করে দেখি, এবার নিশ্চয়ই হবে, কিন্তু বিষয়গুলো তখন আরো খারাপ হয়ে যায়। বলছি না, বলছি যে মানে যে যার হয় তার আপনিতেই হয়ে যায়, যার হয় না তার অনেক চেষ্টা করে হয় না। ঠিক আছে, যেমন আমরা ছোটবেলায় সবার ক্ষেত্রে মানে এইসব কথাগুলো ব্যতিক্রমও আছে, আমি বলছি না যে একটার কথাই সব জায়গাতে সমানভাবে প্রযোজ্য হবে। বলছে যে যার হয় এমনিতেই হয়ে যায়, আবার ভালো হলে পরে আবার ভালো হয়। একই বিষয়কে বারবার চেষ্টা করে লাভ নেই। এই বিষয়টা একটা মানুষ যে হয় না যে হাই জাম্প, লং জাম্প, একবারই তো সুযোগ, ঠিক আছে, যতটুকু পারে, এর আগে কি কত উঁচুতে উঠেছে, তার থেকে কত নিচু উঠেছে সেসব না, সেই সময় সেই তার দ্বারা যতটুকু হয় সেটুকুই তার মানে রেকর্ড হয়ে যায়, সেটার উপরই পাশফল মানে নির্ধারণ হয়ে যায়। তো অনেক সময় অনেকে বলে না যে আমি তো এর থেকেও ভালো পরীক্ষা দিয়েছি, টেস্ট পরীক্ষাতে ফাইনালে গিয়ে পরীক্ষাটা খারাপ হয়ে গেল, এরকমই হয়। হ্যাঁ, প্রত্যেকবারেরটাই আলাদা পরীক্ষা, প্রত্যেকবারটাই ঠিক করে দিতে হয়। ফলে যেটা হয়েছে ওটা মেনে নিয়ে পরবর্তীতে জীবনে এগিয়ে চলার পথে আরো যদি সুযোগ পাওয়া যায় সেসব সময়গুলোতে চেষ্টা করা উচিত। তো বিষয়গুলো হচ্ছে এরকম। তো এই যে জিদ, যে রোগ, যে করেই দেখাবো এরকম একটা মানসিকতা, এইসব করে না কর্তা ফেঁসে যায়। কর্তা মানে যে কর্তা, যিনি কাজটা করেন তিনি ফেঁসে যায়। তো ভালো কর্তা হওয়ার উপায় কি? কে সবচেয়ে উত্তম কর্তা? যে সেলফ স্ক্রুটিনি করতে জানে। স্ক্রুটিনি মানে কি? চুলচেরা বিশ্লেষণ। হ্যাঁ, ওই যে অনেক সময় হয় না যে ব্যাপারটা কি একটু ভালো করে বুঝে দেখি, জিনিসটা বুঝতে পারছি না, কি করে কি করব, আরো একটু ভালো করে বিশ্লেষণ করে, খোঁজ খবর করে, জেনে, হ্যাঁ, গবেষণা করে দেখা গেল হ্যাঁ এবার তাহলে ব্যাপারটা বোঝা গেল। তো সেই সবচেয়ে বড় কর্তা যিনি তার সেলফ স্ক্রুটিনি, নিজের আত্মবিশ্লেষণটা করতে পারে, সে হচ্ছে সবচেয়ে বড় কর্তা। আর না হলে কি হয়? না হলে হচ্ছে অন্ধকর্মী। অন্ধকর্মী মানে কি? আমি কিছু বুঝি না, চলো যেটা বলবে আমি তাই মানতে রাজি আছি। যেমন রাজনীতিবিদের ক্ষেত্রে হয়, আমাদের দিদি সেদিন বলছে না যে আমার নেতা চাই না, কর্মী চাই। কেন? কারণ কর্মী হলে অত প্রশ্ন করবে না, আর নেতারা কি হচ্ছে চোখ ফুটে যায়, পরে নিজেরাই বেরিয়ে গিয়ে আলাদা দল করে ফেলে। তো এই জন্য কর্মীর কিছু চাই না, কর্মী হচ্ছে চুপচাপ, হ্যাঁ, যে আমার নেতা বলেছে চল ভাই আমি করে যাই, ভালো মন্দ এসব দেখার মানে জায়গা নেই। অর্থাৎ কর্মীর পছন্দ পরিষ্কার হয় না, কর্মীর কোনো পছন্দ নেই, তাকে নেতা যা বলবে সে তা করবে। আগের দিনে এরকম হতো, লাঠিয়াল বাহিনী থাকতো জমিদারদের, যা বলতো
করে আসতো। ও কাকে মারতে বলছে, ঘরের লোক পরের লোক এসব দেখতো না, ওর কাজ ও করে আসতো। তো এই যে পছন্দ তৈরি না হওয়া, যে আমার কোনো পছন্দ তৈরি হয়নি, এর নামই শিষ্যত্ব। শিষ্যের কোনো পছন্দ নেই। শিষ্য মানে যে শিখতে এসছে, কারণ তার যদি পছন্দই তৈরি হয়ে যায় তাহলে সে শিখতেই পারবে না। শিষ্যত্বের পছন্দ তৈরি হয় না, মানে সে একমত নয়, সে দ্বিমত নয়। যে গুরু একটা কথা বলেছে তার সঙ্গে কি একমত, সে সেটাও বলতে পারছে না। সে তার সঙ্গে কি দ্বিমত, সে সেটাও বলতে পারছে না, কারণ মতামত দেওয়ার মতো অবস্থা তার তৈরি হয়নি, এই জন্যই সে শিষ্য। আবার যখন তার মতামত দেওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যাবে তখন মানে সে শিষ্য নয়। মতামত দেওয়া মানে কি, সে ভালো মন্দ বুঝতে শিখেছে, তখন সে একটা কিছু বলতে পারবে, তার একটা মতামত দেওয়ার জায়গা তৈরি হবে। তার শিষ্যত্ব নষ্ট হয়ে যায়, তখন তার গুরুতা শুরু হয়, অর্থাৎ সে তখন গুরু হয়ে যায়, গুরু স্থানীয় হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত তা তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিষ্যত্ব চলে। শিষ্যত্ব মানে হচ্ছে আমাকে যা শিখাবে আমি তাই শিখবো। হ্যাঁ, এখানে কোনো পছন্দ নাই যে আপনি ঠিক শেখাচ্ছেন কি ভুল শেখাচ্ছেন, সেই সব বিষয় চলে না। বাচ্চা কোনোদিন মাকে বলবে, ছোট বাচ্চা মাকে বাবাকে, যে তুমি আমাকে ঠিক মতো লালন পালন করছো না? ওর তো সে কথা বলার জায়গাই নেই, কারণ ও তো মাত্র পালিত হচ্ছে। লালন পালন কি জিনিস সেটা ও তখনও বোঝেনি। একটু বড় হওয়ার পর, একটু সিয়ানা হওয়ার পর তখন এসব বলতে শুরু করে, যে আমাকে এটা দাও, না দিলে হবে কি করে, এইসব আরো কত রকম কথা। তো বিষয়গুলো হচ্ছে যে যতদিন শিষ্যত্বের পথ যায় ততদিন শিক্ষা চলে। মনের মধ্যে শিষ্যত্ব আছে মানে হচ্ছে শিক্ষা চলছে, আমি শিখছি। আর যদি আমার নিজস্ব মতামত তৈরি হয়ে যায়, এবার ভাই আমি শিখতে পারছি না, আমি কি করছি, সমালোচনা করছি, আলোচনা করছি, এই যে ঠিক হয়নি, ভুল হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, দ্বিমত হচ্ছি, একমত হচ্ছি, এইসব ব্যাপারগুলো চলছে। এগুলো পর্যায়ক্রমিক হয়, সেটাও খারাপ না। দ্বিমত হওয়াটা এবং একমত হওয়াটাও কোনো ক্ষতিকর জিনিস না, কিন্তু এগুলো পর্যায়ক্রমিক ব্যাপার। হ্যাঁ, আগের দিনে যেটা হতো না, গুরুদেবরা এক শিষ্যকে বলতো, আরেক শিষ্য এসে দাঁড়ালে কথা বলা বন্ধ হয়ে যেত। এখন সে বলতো ব্যাপারটা কি, গুরুর কাছে গেলেই উনি আর আমাকে কিছু বলে না, অথচ তাকে সে সুন্দর বলতে থাকে। কারণ আগের দিনের যারা এসেছিল, গুরু ছিল, কোনো পয়সা করির জন্য শিক্ষা দিতেন না, যথার্থ অধিকারী জ্ঞানে শিক্ষা দিতেন। ওর এই কারণে অর্জুন এত বড় তীরন্দাজ হয়ে গেল, একই গুরুর কাছে পড়ে অন্যরা হতে পারছে না। হ্যাঁ, আবার সেই গুরুর কাছে না পড়ে শুধু গুরু তাকে সম্মান দেখিয়ে, কি যেন নাম, একলব্য, সে বড় তীরন্দাজ হয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে অর্জুনের থেকেও বড় তীরন্দাজ হয়ে গেছে। এইরকম। তো কেন এরকম? কারণ অধিকারী যে তৈরি হয়েছে, যার ভিতর অধিকার অর্থাৎ যোগ্যতা এসেছে যে আমি কিছু শিখতে চাই, সে এবার গুরু সামনে থাকুক আর গুরুর মূর্তি থাকুক, শিখে যাবে সে। হ্যাঁ, আর যদি না থাকে অধিকারী বোধ, মানে আমি তৈরি হলাম কিনা, আমি শিখতে রাজি কিনা, এই বোধ যতক্ষণ পর্যন্ত না থাকে ততক্ষণ পর্যন্ত হাজার শেখালেও আর কাজ হবে না। হ্যাঁ, তো আমরা কি করি, আমরা স্কুলগুলোতে, কলেজগুলোতে সবাইকেই ভর্তি নিয়ে নিই। কারণ আমাদের ব্যবসা চলতে হবে, স্কুল তো একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে, হ্যাঁ, এটাকে চালাতে হবে। সুতরাং সবাই মানে গ্রহণযোগ্য, বাছাই হয় না, কিন্তু বাছাই হওয়া উচিত। ঠিক আছে, এখন হ্যাঁ আবার একটু বাছাই হয়ও না। হ্যাঁ, গভর্নমেন্ট গুলোতে হয়, কারণ গভর্নমেন্টের অত জরুরি না। বাছাই সবসময় থাকা উচিত, কারণ সবাই অধিকারী না। ঠিক আছে, সরকারি স্কুল খুলে পড়ে বসেছি বলে ভালো মন্দ সবাই পড়বে তা কিন্তু হতে পারে না। আবার এই কথাও ঠিক, আবার তার একটা উল্টো দিকও আছে। কি উল্টো দিক আছে? যে একটা স্কুল থেকে ভালো ফল হচ্ছে না, তার মানে কি স্কুল বন্ধ করে দেবো, শাটার বন্ধ হয়ে যাবে? তা কিন্তু না, স্কুল বরাবরই খোলা রাখতে হবে। সে ভালো মন্দ সব রকমই থাকবে, তাদের ভিতর থেকে যে ভালো সে এগোবে আর যে মন্দ সে পিছিয়ে থাকবে। জীবন প্রত্যেককে সুযোগ দেয়, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, জীবন প্রত্যেককে সুযোগ দেয়, কেউ সুযোগগুলোকে কাজে লাগিয়ে অনেক এগিয়ে যায়, আবার কেউ কেউ কাজে লাগাতে পারে না। কিন্তু কেউ বলতে পারবে না যে আমার এই অভাব, আমার এটা নেই, ওটা নেই, বা এইসব হয়েছে, হয়নি, বা ওটা হয়নি, এসব কারণে আমার সুযোগ ঘটেনি, এটা কিন্তু বলা উচিত না। কারণ সুযোগ প্রত্যেকের জীবনেই আসে, আমরা অনেকে বুঝতেই পারি না যে এটা একটা সুযোগ এসে গেছে। অনেক সময় মাস্টারমশাই বলে যায়, এই চলিস, তোর টাকা পয়সা দিতে হবে না, আমার কাছে পড়তে আসিস। হ্যাঁ, ওর এগু না, বিনা পয়সায় কেন পড়বো? হ্যাঁ, পড়বোই না।
তো এরকম আর কি, কথার কথা বলছি, বিভিন্ন রকম। তো ঈশ্বর সর্বময়, সবার প্রতি সমান কৃপা রাখেন বলে সবাইকেই সুযোগ দেন, কিন্তু কেউ কেউ সেগুলো সদ্ব্যবহার করে। ঠাকুর যতদিন বেঁচে ছিলেন তার সঙ্গে, তার কাছে, তার পরিসরে, তার বৃত্তীয় মাঝে অনেক ভক্তবৃন্দ ছিল। তার মধ্যে কেউ কেউ স্বামীজি হয়েছেন, কেউ কেউ আবার তেমনটা হতে পারেনি। তো সুযোগ সবাইকে সমানভাবেই দিয়েছে, কিন্তু অধিকারী ভেদে হয়তো ঠাকুরও স্বামীজিকে আরো উচ্চতার জায়গাতে বসিয়ে গেছেন, যে কারণে আমরা দেখেছি মানে উনি ওই মৃত্যুসজ্জায় ওনাকে ডেকে বলেছিলেন যে আমার যারা তরুণ ভক্তবৃন্দ আছে, শিষ্য আছে, ওদেরকে তুই দেখিস, এরকম বলে গেছিলেন। তো চলুন আমরা ঠাকুরের মরণোত্তর সেই সময়কার দিনগুলোতে কি হয়েছিল তার কিছু বর্ণনা আছে, সেই অংশগুলো কিছু পাঠ করি। আজকে কথামৃতের পর্ব সংখ্যা হচ্ছে 178। কথা হচ্ছে ঠাকুরের মৃত্যুর 5-6 মাস পরের কথা। বরানগর মঠ, আপনারা গেছেন কিনা জানি না, আপনি গেছেন না, আমিও, আমার সুযোগ হয়েছিল বরানগর মঠে যাওয়ার, দেখে এসছি। বরানগর মঠ ঢুকতে গেলে বিশাল একটা বড় গেট খুলে যায়, পুরো গেট দিয়ে ঢুকতে হয়, ভিতরে বাগান টাগান অনেক কিছু আছে, অনেকটা জায়গা নিয়েই করা। তো সেই বরানগর মঠে শ্রীযুক্ত নরেন্দ্র, রাখাল আর অন্যান্য যে ভক্তবৃন্দ আছে তারা শিবরাত্রি উপবাস করছে, সেই কথাটা মাস্টারমশাই লিখছেন। তো আবার সেই যেই দিনকে শিবরাত্রির উপবাস, তার 2 দিন পরে আবার ঠাকুরের জন্মতিথির পূজা হবে, সেই আয়োজনও তাদের মধ্যে চলছে। তো মাত্র 5 মাস হয়েছে বরানগর মাঠ স্থাপিত হয়েছে। তখন নিশ্চয়ই বরানগরটা বেশ একটু গ্রামাঞ্চল, একটু মানে ব্যাকওয়ার্ড জায়গা ছিল, নাহলে এত বড় জায়গা নিয়ে মঠ মন্দির তৈরি হয়েছে সে সময়টায়। তো ঠাকুর রামকৃষ্ণদেব নিত্যধাম ত্যাগ করেছেন, নিত্যধামের উদ্দেশ্যে চলে গেছেন, বেশি দিন হয়নি, মানে মৃত্যুর 5-6 মাস পরেরই ঘটনা। তো নরেন্দ্র, রাখাল আর অন্যান্য ভক্তদের মাঝে তীব্র বৈরাগ্য মানে হচ্ছে যে খুব মানে মন খারাপ যে ঠাকুর আমাদের মাঝে নেই, এই জন্য তাদের মন খারাপ। তো রাখালের বাড়ি থেকে তার বাবা এসছেন রাখালকে অনুরোধ করতে, যে এখন তো ঠাকুর নেই, তুই এখন পড়ে আছিস কেন, চল। তো রাখাল আবার উল্টো রাগ করছে, বলছে কেন আপনারা কষ্ট করে আসেন, আমি এখানে বেশ আছি, আমাকে আশীর্বাদ করুন যেন আমি আপনাদের ভুলে থাকতে পারি আর আপনারাও আমাকে ভুলে থাকতে পারেন। এত বৈরাগ্য, মানে পরিবারের লোকজন সহ্য করতে পারছে না, সকলেই তীব্র বৈরাগ্য। আর কি করছে, সেই সময় সর্বদা সবাই সাধন ভোজন করছে ভীষণ রকম, উদ্দেশ্য একটাই যে কিভাবে ভগবানের দর্শন হয়। তো নরেন্দ্র ভক্তাদি সেই মঠের মধ্যে জপ ধ্যান শাস্ত্র পাঠ করেন। নরেন্দ্র বলেন, গীতায় ভগবান যে নিষ্কাম কর্ম করতে বলেন, সে পূজা জপ ধ্যান এই সব কর্ম নয়, অন্য কিছু, মানে শুধু পূজা করা, জপ করা, ধ্যান করা, এর ভিতরেই কিন্তু নিষ্কাম কর্ম লুকিয়ে নেই। তো আজ সকালবেলা নরেন্দ্র কলকাতা থেকে ফিরে এসছেন। কেন কলকাতায় গেছিলেন, ওই যে বাড়িতে মোকদ্দমা চলছিল, আদালতে সাক্ষী দেবেন বলে গেছিলেন। তো মাস্টারমশাই সকাল 9টার দিকে এসে উপস্থিত। তো তাকে দেখে ওই বৈঠকখানার ঘরে মাস্টারমশাই বসছেন, তাকে দেখে তারও মানে আনন্দে গান গাইছে, শিবের গান। সেই গানটা কি, তাথইয়া তাথইয়া নাচে ভোলা, বম বম বাজে গাল, ডিমি 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 ডমরু বাজে দুলিছে কপাল মাল, এরম গান। এই গানটাকে লিখেছে স্বামীজি নিজেই লিখেছেন, স্বামী বিবেকানন্দ এই গানটা লিখেছেন। তারা এখন এগুলো প্রায় গান। তো যোগিন আর লাটু দুজন বৃন্দাবনে গেছে, তারা এখনো মঠ দেখে নাই, এই যে মঠ প্রতিষ্ঠা হয়েছে দেখেনি, 1 বছর পরে তারা ফিরবে। তো সেই শিবরাত্রিটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি 1887 খ্রিস্টাব্দ। 86 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ঠাকুর মারা গেলেন, আর 21শে ফেব্রুয়ারি 1887 খ্রিস্টাব্দে এই শিবরাত্রি পালন হচ্ছে সেই বরানগর মঠে। তো শরৎ, কালী, নিরঞ্জন, শারদা শ্রী শ্রী জগন্নাথ দর্শনার্থ পুরী ধামে যাত্রা করিবেন। শ্রীযুক্ত শশী দিনরাত ঠাকুরের সেবা লইয়া আছেন। ঠাকুরের সেবা মানে হচ্ছে মানে ঠাকুর দেবতার পুজো লইয়া আছেন শশী। তো পূজা হয়ে গেলে পরে ওই তানপুরাতে গান গাইতে শুরু করলো।
তো নরেন্দ্র কলকাতা থেকে ফিরে এসে স্নান টান করে আসার পরে কালী বলে এক ভক্ত আছে, সে জিজ্ঞেস করছে মোকদ্দমার কি খবর। ও, তো নরেন্দ্র খুব বিরক্ত, তো তোমার ওসব কথায় কাজ কি গো, মোকদ্দমার কি খবর। ও, আবার ধমকে বলছেন, বলে কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না, বাড়ির খবর বাড়িতে, এইসব মঠে মন্দিরে চলবে না। শিব আর কৃষ্ণ এদের আলাদা থাক। শক্তিকে শিব দাসী করে রেখেছিলেন, শ্রীকৃষ্ণ সংসার করেছিলেন বটে, কিন্তু কেমন নির্লিপ্ত দেখো, ফস করে কেমন বৃন্দাবন ত্যাগ করে গেলেন। রাখাল বলছে শুধু কি বৃন্দাবন, নিজের গড়া এত সুন্দর দ্বারিকা, দ্বারকা যেটা, সেও তো জলের তলায় চলে গেল, সেসব ত্যাগ করে তো চলে গেলেন, যে না এইসবের মায়ায় আমি থাকবো না। তো কখনোই মায়াধীশ যারা আছে তারা মায়াতে বদ্ধ হন না, মায়াকে অধীনস্থ করেই তারা মায়াধীশ, আর সংসারের লোক মায়াধীন, মায়ার অধীনে থাকে। তো নরেন্দ্র গঙ্গা স্নান করে মঠে ফিরলেন, হাতে ভিজে কাপড় গামছা। সারদা বলে এক ভক্ত আছে, গায়ে মাটি ফাটি মেখে কোথা থেকে যেন এলো, সম্ভবত বাগানে ফাগানে কাজ করছিল, এসে নরেন্দ্রকে সাষ্টাঙ্গে প্রণাম করলো। সেও শিবরাত্রি উপবাস করেছে, এখন গঙ্গা স্নানে যাইবে। তো নরেন্দ্র প্রণাম নিয়ে ঠাকুর ঘরে গিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ধ্যান উপবিষ্ট হয়ে মানে ঠাকুর ঘরে কাটালেন। তো একটু বাদে ভবনাথের কথা হয়েছে। ভবনাথকে জানেন, ঠাকুরের ভক্তদের ভিতর থেকে একজন আছে ভবনাথ, যাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। তো ভবনাথ বিবাহ করেছে, কর্মকাজ করিতে হইতেছে। নরেন্দ্র বলছে যে ওর কথা আর কি বলবো, ও তো সংসারী কীট, মানে সংসারীর কীট। এই যে কথাগুলো একটু খেয়াল করে দেখবেন, এই কথাগুলোর মধ্যে যেন কোথাও না কোথাও ঠাকুরের কথাগুলো টান আছে। মানে ঠাকুর চলে যাওয়ার পরে ঠাকুর যেসব কথাগুলো বলছেন, এখন নরেন্দ্রের ভিতর দিয়ে সেই কথাগুলোই যেন আবার বেরোচ্ছে। তো বিকেলের দিকে শিবরাত্রির পূজার আয়োজন হয়েছে, ওই হোম যজ্ঞ হবে, বেলকাঠ বিল্বপত্র সব আরোহণ করা হয়েছে। শশী ঘরের ধুনু দিয়ে গেছে, ধুনু দিতে আবার সে প্রত্যেক দেবদেবীর সামনে দাঁড়িয়ে, পটের সামনে দাঁড়িয়ে প্রণাম করছে। মানে এই দৃশ্যগুলো দেখাচ্ছে কেন, মানে বলছে কেন, বর্ণনা করছেন কেন, কারণ বরানগরে মঠটা ঠিক সেই সময় কিরকম ছিল বা কার কি মানে কর্ম ছিল, সেসব জিনিসগুলো বলছেন যেন। তো ওই যে রামকৃষ্ণদেব ঠাকুরের ঘরে যে বিভিন্ন দেবদেবীর পট ছিল, একই রকম ভাবে বিভিন্ন রকম দেবদেবীর পট সেই বরানগর মন্দিরেও ছিল, আর তাতে নিয়মিত পুজো করতো শশী, এবং সেখানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নম করতো। কিরকম নম করতো, যেমন সে বলতো শ্রী শ্রী গুরুদেবায় নম, শ্রী শ্রী কালকাই নম, শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রায় নম, বলরাময় বৈ নম, শ্রী শ্রী সরভুজায় নম, শ্রী শ্রী রাধাবল্লভায় নম, শ্রী শ্রী নিত্যানন্দায় নম, শ্রী শ্রী অদ্বৈতায় নম, শ্রী ভক্তভৈ নম, শ্রী গোপালায় নম, শ্রী যশোদায় নম, শ্রী রামায় নম, শ্রী লক্ষণায় নম, শ্রী বিশ্বামিত্রায় নম। এগুলো বলে বলে প্রত্যেক পটের সামনে সামনে যার যেখানে যেটা বলার কথা সেগুলো বলছে। এর অর্থ হচ্ছে বরানগরেও অনেকটা একটা পরিবেশ তৈরি হয়েছে, যেখানে একটা মানে মন্দিরের মতো ব্যাপার এসে যাচ্ছে। তখন রাত্রি 9টা পূজা হবে, এবার শিবের পূজা। প্রথম পূজা হবে রাত্রি 9টায়, দ্বিতীয় পূজা হচ্ছে রাত্রিরে 11:30টায়, আর ভোরবেলা একবার পূজা হবে। 4 প্রহরে 4 পূজা, এরকম হয় কিনা আমি জানি না, এরকম 4 পূজা হয়, 4টে করে পূজা হয়। তো সকল ভাই ভক্তরা বেলতলায় উপস্থিত, বুবতী মাস্টার মশাইও আছেন। তো মঠের মধ্যে একজন পূজা করছেন, কালী গীতা পাঠ করছে। সৈন্য দর্শন, সাংখ্য দর্শন, কর্মযোগ। সৈন্য দর্শন মনে নেই, সেই যে অর্জুন বলল যে শ্রীকৃষ্ণ আমি একটু দেখতে চাই আমাদের পক্ষে কারা কারা আছে আর বিপক্ষের কারা কারা সৈন্যদল আছে, আমাকে রথটাকে এমন জায়গাতে নিয়ে কুরুক্ষেত্রের ময়দানে রাখো যেন আমি সবাইকে দেখতে পাই। তখন রথ চালনা করে গিয়ে মাঝখানে গিয়ে রাখলো, সেখান থেকে সে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিরোধী পক্ষে দাঁড়িয়ে আছে, ভাগনা ভাইপো, এদের সবাইকে দেখতে পাচ্ছে। ওইটা মানে সেই বর্ণনাটা আছে গীতাতে, প্রথম অধ্যায়ে সেটা আছে। তারপরে সাংখ্যযোগ 2য় অধ্যায়, কর্মযোগ আছে 3য় 4র্থ অধ্যায়, এইসবগুলোতে মানে পাঠ চলছে। তো পাঠ চলতে চলতে আবার নরেন্দ্রের সঙ্গে কি হচ্ছে, বিচার হচ্ছে, বিভিন্ন মন্ত্র শ্লোক পড়া হচ্ছে। তো শ্লোকের পরে আবার নরেন্দ্র সেগুলোকে ব্যাখ্যা করে করে মানে দিচ্ছে। কালী বলছে আমিই সব, আমি সৃষ্টি স্থিত প্রলয় করেছি। নরেন্দ্র বলছে যে আমি কোথায়, আমি সৃষ্টি করেছি কই,
হ্যাঁ, শক্তি আমাকে দিয়ে করাচ্ছে, আমি কিছু করছি না। হ্যাঁ, এই রকম যে কর্ম, এগুলোই হচ্ছে কার্য। আর এই আমি করছি এটা চিন্তা মাত্র, করাচ্ছেন সব তিনি। মানে শ্লোকের পরিপ্রেক্ষিতে বলছে, যতক্ষণ আমি ধ্যান করছি এই বোধ আছে, ততক্ষণ আদ্যা শক্তির এলাকা, শক্তি মানতে হবে। এজন্যই আমরা এমন ভাবি যে আমি করছি, সে করছে, সে আমার জন্য করেছে, আমি তোমার জন্য করেছি, এই ভাবনাগুলো আসে। তো কালী কিছুক্ষণ চিন্তা করছিল তার কথাগুলো, তারপর নরেন্দ্র আবার বলছে, বলে কার্য যা বললে ওসব মিথ্যা, চিন্তা আদপেই হয় নাই, ওসব মনে করলে হাসি পায়। এই কথা বলছে। এখন কেন এই কথাগুলো, মানে এই যে চিন্তার কথা মনে করলে হাসি পায়, এটা অর্থ হচ্ছে ওই যে যা কিছু চিন্তা কি কেন্দ্রিক হয়, আমি কেন্দ্রিক চিন্তা। আমি করলাম, আমার আছে, আমার হবে, যত চিন্তা সবের ভিতরে একটা আমি থাকে। তো কোথায় সেই আমি তো কোথাও নেই। হ্যাঁ, আমরা যদি একটু ভালো গভীর করে মানে এটার বিশ্লেষণ করি, যে দেখবো যে জগতে আমি বলে কিছু নেই, অথচ জগৎ আমিময়, আমি ছাড়া জগৎই নেই, এরকম একটা ভাব। তো এই জন্য এই অনিত্য জগতের অনিত্যতা জেনেও আমরা কি ভীষণ সিরিয়াস হয়ে থাকি, আর এইসব চিন্তা করেই মানে হাসি আর কি, মনে মনে হাসি, বিদ্রুপাত্মক হাসি। অর্থাৎ আমি জানি যে জগৎ অনিত্য, মিথ্যা, আমি বলে কিছু নেই, তারপরও আমরা কত সিরিয়াস থাকি আমির বিষয়ে। ঠিক আছে, এই কথাটাই মানে বলছেন। যেমন অনেক সময় হয় না যে কোনো একজন জমিদার দিন রাত খেটে অনেক পয়সা খরচা করে একটা মানে জমিদারি বাড়ি বানিয়েছেন। অনেক সময় এরকম বাড়ি আমরা নিজেরাও দেখি। এখন গিয়ে কি দেখা যায়, বাড়িতে লোক নেই, ভগ্ন অবস্থা, কোথাও সেই মানে তাহলে যখন বানিয়েছেন তখন তো ভাবছেন আমার বাড়ি, আমার এটা, মানে মনে হচ্ছে যেন কত নিত্য একটা বিষয়, যা কোনোদিন ধ্বংস হবে না, কোনোদিন শেষ হবে না। ও সেই মরতে না মরতেই এগুলো পোড়ো বাড়ি হয়ে যায়। ঠিক আছে, এরকম অনেক কিছু, সব কিছুই আমরা এত কষ্ট করে যেটুকু বাড়ি বানিয়েছি, হয়তো পরবর্তী প্রজন্ম এটা সবার আগে ভাগ, এটা পুরনো হয়ে গেছে। যখন আমি বানিয়েছি তখন তো আমার ঘুম নেই, নাওয়া নেই, কত কষ্ট, কত করে। তাহলে এটাই তো আমিত্ব, যে আমি ভাবছি যে আমি করছি, কিন্তু এই যে যা করছি তার কোনো মানে গুরুত্বই নেই, আজ আছে তো কাল নেই। ঠিক আছে, তো এই যে অনেক সময় মা কত নিয়ম কান চালু রাখেন বাড়ির ভিতরে। ঠিক আছে, মায়ের অবর্তমানে কোনো নিয়মই হয়তো আর কিছু থাকছে না। তো এই নিয়ম এত চালু করে কি হচ্ছে, কিছুই নেই। তো কিছুই থাকে না। ব্যক্তি যখন না থাকে তখন তার কিছুই থাকে না। এই যে অনিত্যতা, এটা জেনেও যে আমরা এত সিরিয়াস, এটা জেনেই হাসছে। যে এই যে আমরা বলছি আমি কার্য করছি, এটাই যে কতটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, এটা জেনেই হাসছে। তখন নরেন্দ্র বলছে, এই যে গীতায় লেখা আছে সো অহম, মানে আমি সেই মানে কি, আমি সেই ব্রহ্ম, এই কথাটা কোন আমি? আমার মন আমার দেহের ক্ষেত্রে কিন্তু খাটে না। আমার দেহ মন এদেরকে বাদ দিলে পরে যেই আমিটা থাকে, সেই আমির ক্ষেত্রে এই কথাটা কাটে। সেই আমি সো অহম, যে মন আমার বিভিন্ন রুচি রেখেছে, ভালো মন্দ খেতে চায়, জগতের ভোগে মানে ভীষণ রকম মগ্ন হয়ে থাকে, সেই আমি ঈশ্বর, আমি নয়। সেই আমি, আর সেই আমি পরিচালিত যে মন, এই মন আর দেহকে বাদ দিলে পরে যে আমিটুকু থাকে, সেই আমি হচ্ছে মানে সত্যিকারের আমি। তো গীতা পাঠ শেষে ওই কালী বলছে শান্তি শান্তি ওম শান্তি, এরকম মানে একটা খুব ভালো পরিবেশ সেই সময়ে তৈরি হয়ে গেছে। তো এরকম বৈরিক বস্ত্রধারী অল্প বয়সী যারা বৈরাগ্যের অনুসারী ভক্তবৃন্দ সেই দিনকে জড়ো হয়েছিলেন, সেই রাত্রিরে মানে মাস্টারমশাই লিখছেন যে তাদের মহামন্ত্র ধ্বনি যখন সেই মানে নিস্তব্ধ রাত্রিরে উচ্চারিত হচ্ছে, মনে হচ্ছে যেন সেসব অখণ্ড সচ্চিদানন্দের কাছে গিয়ে লীন হচ্ছে, যেন ভগবানের কাছে তাদের এই কথাগুলো পৌঁছে যাচ্ছে। তো যখন পূজা সমাপ্ত হলো তখন সূর্য ওঠে অবস্থা, মানে একদম শেষের পূজা, ভোরের পূজা আর কি। তো নরেন্দ্র ভক্তগণ ব্রাহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করছেন। পরের দিন সকাল 22শে ফেব্রুয়ারি স্নানান্তে ভক্তবৃন্দ সকলে ঠাকুর ঘরে গিয়ে মানে ঠাকুরকে প্রণাম করে সকলে ক্রমে ক্রমে বৈঠকখানায় এসে বসেছেন। মানে তখন একটা বৈঠকখানায় ঘর তারা তৈরি করেছেন। তো এই বরানগর মঠে যাওয়ার পরে একটা বড় অফিস ঘরে আমারও বসার সৌভাগ্য হয়েছিল।
এখন সেটাই বৈঠকখানা ঘর ছিল কিনা সেদিনকে আমরা ঠিক জানি না। মানে আমাদেরকে একটা ঘরে নিয়ে বসানো হয়েছিল, বড় ঘর, সেখানে টেবিল পাতা আছে, মানে একটা অফিসের মতো অনেকটা করে রেখেছে বড়, বসার জায়গা আছে, অনেকে বসতে পারে। সেই জায়গাতে পরে আমাদের বসার পরে আমাদেরকে চা পান করার অফার করা হয়েছিল, আমরা চাও সেখানে পান করেছিলাম। তো সেই ঘরটাও হতে পারে, আমরা ঠিক জানি না। তো সেখানে সকলে এসে ক্রমে ক্রমে জড়ো হচ্ছে। তো নরেন্দ্র তখন মোটামুটি প্রায় 24 বছর মতো বয়স, কিন্তু মানে ঠিক এই বয়সটাতেই মানে তার যে চেহারা দেখা যাচ্ছে, মানে সে কিন্তু মানে পাতলা দেহ ছিল না, মানে সুঠাম এবং রুষ্ট চেহারা ছিল, হ্যাঁ, এবং খুব মানে উজ্জ্বল, চেহারার মধ্যে উজ্জ্বল, হ্যাঁ, চোখের মানে অভিব্যক্তি খুব ভালো। হ্যাঁ, তো সকলে ভাবছে তার দিকে তাকিয়ে যে চৈতন্য এই বয়সেই তো সংসার ত্যাগ করেছিল। তো ভক্তরা পরের দিন পালন করবে, সেই হিসাবে বলরাম তার বাড়ি থেকে অনেক ফল মিষ্টান্ন দিয়ে নিয়ে এসেছিল এবং প্রত্যেকে একটু একটু করে সেইগুলো খাচ্ছে আর কি, টান টান করে এসে পুজো টুজো দিয়ে খাচ্ছে। তো মানে খেয়ে আনন্দ করছে, ধন্য ধন্য বলরাম, ধন্য, ভালো জিনিস এনেছে, ভালো জিনিস এনেছে, মানে করছে আর কি। হ্যাঁ, তা এবার নরেন্দ্র বয়স 24, কিন্তু আবার ছেলে মানুষইও আছে, ছিল তো, ওই যে বললাম না, ঠাকুরের মৃত্যুর সময়ও ফাউলকারী অর্ডার দেয়, মানে ওর মধ্যে এত প্রাণচঞ্চল্য ছিল সেই সময়, অত ভাবতো না, যেমন চাইতো তা করার মতো মানুষ এরকম। তো সেই যে মিষ্টান্ন দিয়ে নিয়েছে তার মধ্যে থেকে একটা রসগোল্লা মুখে দিয়েছে, মুখে দিয়ে আবার নাটক করছে। কিরকম নাটক করছে, মানে স্বাদে যেন স্তব্ধ হয়ে গেছে এরকম, হ্যাঁ, নড়ছে না, চড়ছে না, চোখের পলক ফেলছে না। আরেকজন ভক্ত বলছে, কিরে পড়ে যাবে নাকি, গিয়ে আবার ধরার চেষ্টা করছে, কিন্তু সবই নাটক, মানে কি করছে একজন একজনের সঙ্গে। হ্যাঁ, কিছুক্ষণ পরে নরেন্দ্র চোখের পলক ফেলে বলছে, আছি আছি, এখনো ঠিক আছে, অসুবিধা নেই, হ্যাঁ, মিষ্টি খুব ভালো হয়েছে, এইরকম। তো মাস্টারমশাই এগুলো দেখছেন, কেন দেখছেন, কারণ মাস্টারমশাই অনেকদিন ঠাকুরের ছায়া সঙ্গীর মতো ছিলেন। এখন তার অনুপস্থিতিতে বাকিরা কিরম ভাবে আছে এগুলো দেখতে যান, এবং দেখে ভিতরে ভিতরে হয়তো খুশি হন যে ঠাকুর আজকে নেই, কিন্তু তারপর তার ভক্তরা এরম ভাবে একটা মানে একটা সঙ্গ দল তৈরি করে তারা এগুচ্ছে, এটা দেখে তার হয়তো ভালো লাগছে। তো এই যে বরানগর মঠটা, সেই মঠটা ব্যবস্থা করে দিয়েছিল সুরেন্দ্র। ওই সুরেন্দ্রকে আগেও আমরা জেনেছি, ঠাকুর যখন অসুস্থ ছিল তার মানে বাড়ির ভাড়া দেওয়ার দায়িত্ব নিয়েছিল সুরেন্দ্র। রাগও করতো তাকে, কখনো যদি মানে খরচ করার সুযোগ না দেওয়া হতো, হ্যাঁ, কেউ যদি কোনো ভক্তবৃন্দ যদি তাকে না জানাতো কোনো অভাব অভিযোগের কথা, হ্যাঁ, সে রাগ করতো যে কেন আমার জানালে না, জানালে তো আমি এটা করতে পারতাম, ঠিক আছে, এরকম ব্যাপার। তো সুরেন্দ্রর ইচ্ছা ছিল যে সকল সাধুরা, এই যে যারা অল্প বয়সী যারা আছে, তারা কোথাও একটা জায়গাতে বাস করুক, তখন তারই উদ্যোগে এই বরানগর মঠের জায়গাটা নেওয়া হয়েছিল, ঠিক আছে। তো সেই জায়গাটাই মঠে পরিণত হয়েছে পরে। তো নরেন্দ্রাদি ভক্ত যারা ছিল, নরেন্দ্র এবং অন্যান্য ভক্ত যারা ছিল, তারা সবাই ঠিক করেছিল যে আমরা সংসারে ফিরবো না, ঠাকুর নেই, আমরা বাড়ি ফিরে আর যাবো না। শশী নিত্য পূজার ভার লইল, হ্যাঁ, নরেন্দ্র সকল ভাইদের তত্ত্বাবধানের ভার নিল। নরেন্দ্র বললে যে শুধু মানে ঠাকুরের কথা ভাবলে হবে না, আমাদেরকে সাধন করতে হবে, তা না হলে কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। তার মানে ওই যে একটু আগে খুঁটির কথা বলেছিলাম না, ঠিক মৃত্যুর পর যখন পুরো বিষয়টা ভেসে যাওয়ার মতো অবস্থা, তখন নরেন্দ্র নিজে খুঁটির মতো দাঁড়িয়ে গেছে। এবার যা কিছু ঘটছে তাকে কেন্দ্র করে শুরু হচ্ছে। তো তিনি নিজেও সকল ভাইরা মিলে সাধন আরম্ভ করলেন। কি সাধন? বেদ পড়া শুরু করলেন, পুরাণ পড়া শুরু করলেন, তন্ত্র পড়া শুরু করলেন, সবাইকে ধমক দিয়ে বসাতেন, সবাইকে জুড়ে রাখতেন, না আসতেই হবে, পড়তে হবে, বুঝতে হবে, এই বিষয়গুলো তখন তারা মানে নিজেদের মনের খেদ মিটাবার জন্য, তখন তার সেই অর্থে গুরু নেই, সবাই বয়সে কম, তো এই জন্য তারা ওই সকল রকমের সাধন, সব ধরনের সাধন প্রণালী যা আছে নিজেরা করা শুরু করলেন। তো কখনো নির্জন বৃক্ষতলে, কখনো শ্মশানের মধ্যে চলে গেলেন, কখনো গঙ্গা তীরে গিয়ে সকলে সাধন করতে শুরু করলেন। আবার মঠের মধ্যে দেখা যাচ্ছে কখনো ঘরের ভিতরে
একাকী ধ্যান করছেন, মানে প্রত্যেককে, নিজেও করতেন, বাকিদেরকেও সেসব বিষয় করাতেন। আবার কখনো কখনো সবাই মিলে কীর্তন করতেন। এইরকম করে যে কোনো ভাবেই হোক ঈশ্বরকে লাভ করতে হবে, এই রকম একটা ভীষণ রকম ব্যাকুলতা তখন তাদের মধ্যে প্রকাশ পাচ্ছে। আর এছাড়া লাটু, তারক এবং বুড়ো গোপাল, এরা মানে এদের সংসার ছিল না, প্রথম থেকেই ঠাকুরের কাছে থাকতো। তো এদের তো ঠাকুর মারা যাওয়ার পরে তো এদের থাকবার জায়গা নাই। তো এই মঠ হয়ে যাওয়াতে একটা সুবিধা হলো, তারা আবার ওই মঠের মধ্যে গিয়ে থাকতে শুরু করলো। তো সুরেন্দ্র যে প্রথমে মঠ মানে স্থাপন করে বা মঠের যে ধারণাটা নিয়ে আসে, প্রথমে এদের চিন্তা করি, পরে আস্তে আস্তে এবার সকলে মানে আসতে শুরু করে। তো সুরেন্দ্র বলল যে ভাই, তোমরা এই স্থানে ঠাকুরের গদি লইয়া থাকবে, হ্যাঁ, আর তোমরা থাকলে পরে আমরা মাঝে মাঝে এখানে নিজেদের গা জুড়াইতে আসিব। মানে যাবো কোথায়, ঠাকুরের কাছে গেছি, তো তোমরা যদি থাকো মঠের মধ্যে তাহলে আমরাও এখানে আসতে পারবো। তো দেখিতে দেখিতে এই অল্প বয়সী বৈরাগ্য আকাঙ্ক্ষী ভক্তরা ওই মঠ বাড়িতে যাতায়াত শুরু করতে লাগলেন। কেউ কেউ এলেন আর গেলেন না। তার মধ্যে নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, বাবুরাম, শরৎ, শশী, কালী রয়ে গেলেন। কিছুদিন পরে সুবোধ এবং প্রসন্ন এলেন। যোগিন আর লাটু বৃন্দাবনে ছিল, তারা 1 বছর পরে এসে ওই মঠেই যোগ দিলেন। আর মাঝে মাঝে গঙ্গাধর পণ্ডিত আসতেন, হ্যাঁ, এবং নরেন্দ্রকে দেখতে আসতেন। নরেন্দ্র না আসলে না থাকলে তিনি থাকিতে পারিতেন না। হ্যাঁ, তিব্বত হইতে ফিরে আসার পরে তিনি ওই মঠেই রয়ে গেলেন। মানে একটা বড় জায়গা হয়ে গেছে, এখন সবাই থাকতে পারছে, এরকম একটা ব্যাপার। ঠাকুরের আরো 2টি ভক্ত, হরি এবং তুলসী, ওরাও মানে নরেন্দ্রকে একবার দর্শন করে এসে বললো যে আমরা আর কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। আস্তে আস্তে জড়ো হচ্ছে। ওই যে খুঁটি বললাম, যে একটা খুঁটি হওয়া যাবে পরে সবাই একটা মানে ইসে হয়ে গেছে। যেমন মানে সবাই ভেবেছিল যে এই সৎসঙ্গটা ঠাকুরের অন্তর্দানের সঙ্গে সঙ্গে ব্যাপারগুলো হারিয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তেমনটা ঘটলো না, এবং ঘটেনি যে সেটা তো আজকে দেখতেই পাচ্ছি। ঠাকুরের সময়ও যতটুকু এই প্রচার প্রসার হয়েছিল, আজকে তো সারা বিশ্বব্যাপী সেই যে সেদিনকার উদ্যোগটা, সেটুকু যদি না হতো আজকে তো এই বিষয়গুলো মানে সামনেই আসতো না। তো সেই সব উদ্যোগ এসেছে বলেই তো আজকে হয়তো রামকৃষ্ণদেবের কথা আমাদের কাছেও পৌঁছেছে, না হলে হয়তো পৌঁছই না, কোনোদিন জানতামই না যে এরকম একজন ব্যক্তি মানুষ ওই জগতে ছিলেন। তো 25শে মার্চ 1887 খ্রিস্টাব্দের কথা। তো মাস্টার মশাই মঠের ভাইদের দর্শন করতে এসছেন। মাস্টার মশাই লিখছেন, তো এই জন্য উনি আবার এবার ওদের কথা লিখছেন। তো দেবেন্দ্র এসছে। মাস্টার মশাই প্রায় প্রায় আসেন দর্শন করতে, কখনো কখনো থাকিয়া যান। যেমন গত শনিবারে এসছিলেন, এসে শনি, রবি, সোম 3 দিন থেকে গেছেন। মঠের ভাইদের বিশেষত নরেন্দ্র এখন তীব্র বৈরাগ্য, তাই তিনি উৎসুক হইয়া সর্বদা তাহাদের দেখিতে আসেন। তো সেদিনকে রাত্রি হয়ে গেছে, এসছেন, হ্যাঁ, এবং মাস্টারমশাই রাত্রে থাকবেন। সন্ধ্যার পরে শশী মধুর নাম করতে করতে ঠাকুর ঘরে আলো দিচ্ছে, ধুনু দিচ্ছে, এইসব ব্যাপারগুলো ঘটছে। তারপরে একটু আরতি হলো, শশীও আরতি করছে। নরেন্দ্র এবং মাস্টার দুজনে কথা বলছেন। নরেন্দ্র ঠাকুরের কাছে যাওয়া অবধি অনেক পূর্ব কথা মাস্টারের কাছে বলিতেছেন, যেহেতু মাস্টারমশাইও ছিলেন, ফলে দুজনে একে অন্যের কাছে ওই ঠাকুরের গল্প করছেন। নরেন্দ্রর বয়স এখন 24। তো নরেন্দ্র বলছে, প্রথম প্রথম যখন যাই তখন একদিন ভাবে বললেন, মানে আমাকে দেখে বললেন, প্রথম যখন গেছি ঠাকুর মানে নরেন্দ্রকে দেখেই বললেন, তুই এসেছিস? আমি ভাবলাম, আরে বাবা, কি আশ্চর্য মানুষ, ওনার সঙ্গে দেখা হলো আজকে, বলছে তুই এসেছিস, যেন আমার সাথে ওনার কতদিনের চেনা। ঠিক আছে, মানে এরকম একটা অবস্থা। তো আমায় আবার বললেন, তুই কিছু জ্যোতি টতি দেখতে পাস? জ্যোতি মানে হচ্ছে আলো টালো দেখতে পাস কিনা? আমি বললাম, আজ্ঞে হ্যাঁ, ঘুমাবার আগে কপালের কাছে কি যেন একটি জ্যোতি ঘুরতে থাকে। তো মাস্টারমশাই বলছেন, আচ্ছা সেটা তো সেদিনের কথা, আজকের দিনেও কি তুমি দেখো? নরেন্দ্র বলছে, আগে খুব দেখতাম। যদু মল্লিকের রান্নাবাড়িতে একদিন তিনি আমায় স্পর্শ করলেন, ওই যে মনে আছে না, পা দিয়ে স্পর্শ করেছে। তো যখন স্পর্শ করেছে আমি অজ্ঞান হয়ে গেলাম। কি এক নেশা হয়ে গেল, 1 মাস ওই ঘোরের মধ্যেই ছিল, ওই ঘোর থেকে আর বেরোতে পারছিলাম না। আর একবার মা বিবাহ দেওয়ার উদ্যোগ নিয়েছিল, নরেন্দ্র বলছে আর কি, ইসের কাছে, মাস্টারমশাইয়ের কাছে। বলে তাই শুনে ঠাকুর মা কালীর পা ধরে সে কি কান্না।
হ্যাঁ, কেঁদে বলছিল, মা তুই পারলে সব হয়, তুই চাইলে সব হয়, তুই সব ঘুরিয়ে দে মা, নরেন্দ্র যেন ওসবের মধ্যে না ঢোকে, আর নরেন্দ্র যাতে বিয়ে না হয় এটা মায়ের কাছে গিয়ে ঠাকুর কান্না করে বলেছে। তো যখন বাবা মারা গেলেন, মা ভাইরা খেতে পাচ্ছে না, তখন একদিন অন্নদা গুহ বলে এক দাদা ছিল, নরেন্দ্র দাদা, তার সঙ্গে সাক্ষাৎ হলো এবং তাকে নিয়ে আমি এই ঠাকুরের কাছে গেছিলাম তা দেখাবেন বলে। তখন তো অনেকে এরকম হতো, তার বন্ধু পরিচিতদেরকে নিয়ে যেতেন ঠাকুরকে দেখানোর জন্য। তো যেহেতু অন্নদা গুহ অবস্থাপন্ন গৃহস্থ ছিল, তো ঠাকুর সেই অন্নদা গুহকে বলছে, বলে নরেন্দ্রর বাবা মারা গেছে, ওদের এখন বড় কষ্ট, তো বন্ধু বান্ধবরা যদি কেউ সাহায্য করে তাহলে বেশ হয়। এখন এই কথা আবার নরেন্দ্র শুনে ফেলেছে। নরেন্দ্রর কি রাগ! হ্যাঁ, তুমি আমার বন্ধু নিয়ে এসেছি, সে বন্ধুর কাছে তুমি বলছো যে আমাকে দেখলে পরে একটু ভালো হয়, তুমি আমাকে ছোট করছো। এবং মানে অন্নদা গুহ চলে গেলে পরে আমি বকতে গেলাম, মানে নরেন্দ্র বলছে আমি বকতে গেলাম, কেন আপনি ওর কাছে এইসব কথা বলতে গেলেন? হ্যাঁ, তো আমি এমন বাজেভাবে বকেছি যে তিনি তিরস্কৃত হয়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, ওরে তোর জন্য আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি। তো এই যে বলেছে, এটুকু তো ঠাকুরের কোনো বোধ নেই। ঠাকুরের হিসাব হচ্ছে যে যদি ওর বাড়ির একটু ব্যাপারটা ঠিকঠাক চলে তাহলে ও একটুখানি শান্তিতে থাকবে, ওর মনটা একটু ঠিক থাকবে। এই বলছে যে তোর জন্য আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি। তো মানে নরেন্দ্র বলছে তিনি ভালোবেসে আমাদের বশীভূত করে রেখেছিলেন। আপনি কি বলেন? মাস্টারমশাই বলছে অনুমাত্র সন্দেহ নাই, ওনার ছিল অহেতুক ভালোবাসা, কোনো স্বার্থ ছিল না, কোনো স্বার্থ চিন্তা করে এই ভালোবাসাটা ছিল না। তো নরেন্দ্র বলছে একদিন আমি একলা, আর কেউ ছিল না, তো আমাকে বলছে, ভিতরের ঘরে নিয়ে গিয়ে বলছে, হ্যাঁ, বলে আর কারুকে বলবেন না। মাস্টারমশাইকে বলছেন যে আপনাকেও আমি বলছি, আপনি এই কথাটা কাউকে বলবেন না। তো কি বলছে? নরেন্দ্র বলছে যে তিনি বললেন আমায় তো সিদ্ধাই করবার জো নেই, তোর ভিতর দিয়ে করব, কি বলিস? সিদ্ধাই মানে কি? ওই যে ভেলকি দেখায় না বিভিন্ন রকম, আমরা কথামৃততে ঠাকুরের কোনো ভেলকি অলৌকিক ঘটনা, এই ক্ষমতা সেই ক্ষমতা, এইসবের কিন্তু কোনো কিছু পাইনি। অন্যান্য লোকেরা হয়তো তার পেয়েছেন কিছু, সেসব বর্ণনা হয়তো আছে, কিন্তু ঠাকুর বরাবর বলছেন যে এই যে সিদ্ধাই, লোককে বেলকি দেখানো, কারো রোগ ভালো করে দেওয়া, কারো ঘরের বিপদ ঠিক করে দেওয়া, কারো বিয়ে হয় না বিয়ে করে দেওয়া, কারো বাচ্চা হয় না বাচ্চা করে দেওয়া, ঠিক আছে, এই যে এইসব করা, এগুলি কিন্তু উনি করতেন না, উনি পছন্দ করতেন না। যে সিদ্ধাই যদি থাকে তাহলে কি হচ্ছে, অহংকার এসে যায়, অহংকার এলে ঈশ্বর কিন্তু পাওয়া যাবে না। হ্যাঁ, ঈশ্বর পেতে গেলে সিদ্ধাই করলে চলবে না। তো এই বলছে যে আমি তোর মধ্য দিয়ে, ঠিক আছে, সিদ্ধাই করব। তো সেই সব ব্যাপারও আমরা নরেন্দ্রনাথ সম্পর্কে জেনেছি। নরেন্দ্রনাথ যেমন, তার অসম্ভব স্মৃতিশক্তি ছিল, সাংঘাতিক স্মৃতিশক্তি। হ্যাঁ, কোনো একটা বই একবার পড়ে নিলে তার মানে মুখস্থর মতো হয়ে যেত। আরো এরকম অনেক মানে মেধার, সুপ্রিমো মেধার চর্চা ওনার মধ্যে দেখেছি, এবং উনি সেসব দেখিয়েছেন, কাছের লোকেরা সেসব বিষয় লিখেছেন। তো আমাকে যখন এই কথা বললো, আমি বললাম না না, ওসব হবে না। হ্যাঁ, ওর কথা সব উড়িয়ে দিত। হ্যাঁ, ওর কাছেও মনে হয় শুনেছেন আপনি কয়েকবার। হ্যাঁ, আমাকে এসে বলতেন ঈশ্বরের রূপ দর্শন করেন, আমি বলতাম ওসব তোমার মনের ভুল গুরু। তো তিনি তখন বলতেন, বলে তুই বলছিস মনের ভুল, হ্যাঁ, আমি তো মনে করি ঠিকই আছে, না হলে আমাকে কে চেনে বল, আমার কি আছে, এত ভক্ত কোথা থেকে কেন আসে? যদি মাই সব ব্যবস্থা করে না দিত তাহলে এইসব ভক্তরা আসতো? জীবন কিভাবে চলতো? ঠাকুর তো কোনোদিন কোনো কর্ম করেনি, কোনো মানে একটা আছে না যে উদ্যোগী সংসারী লোকের যেমন হয়, কিছু করে করে খেতে হয়, কোনোদিন সেসবের মধ্যে এসেছিল না। প্রথম দিকে একটু পুজো আচ্চা করেছিল, তারপরে গিয়ে তো আর সেসবের বালাই নেই। পুজো আচ্চা কি করবে, নিজের মতো করে সব চলতো, নিয়ম মানত না, এই মানত না, এগুলো তো লোকে পছন্দও করতো না, ঠিক আছে। তো সেই সব ব্যাপারগুলো হতো বলে, উনি তো নিজেও জীবিত থাকা অবস্থায় বলেছিলেন মাকে কেঁদে কেটে যে আমার জীবন কিভাবে চলবে। তখন ওই যে আমাদের কি যেন মেজো জামাই
মথুর বাবু, মথুর বাবুর হ্যাঁ ছোট জামাই নাকি? ও ছোট জামাই। তো তার যে বড় জামাই, অন্যান্য জামাইরা কিন্তু ঠাকুরকে অত পছন্দ করতো না। হ্যাঁ ওরা সংসারী। তো মেজো জামাই মথুর বাবু সংসারী, কিন্তু কোথাও না কোথাও মানে তিনি আলাদা ধরনের। হ্যাঁ তিনি কিন্তু তার এই সরলতাকে খুব পছন্দ করতেন এবং ভুল বোঝেননি, চিনতে ভুল করেননি। তো যখন মথুর বাবু মারা গেছেন তখন অন্যান্য ভক্তবৃন্দরা এসে তার খরচা চালিয়েছে। শেষ বয়সে যখন মানে এই অবস্থা, ক্যান্সারে রোগাক্রান্ত অবস্থা, তখনও এসে ভক্তরাই চালিয়েছে। তো এই সব ব্যবস্থা কে করে দিয়েছে? তিনি বলতেন যে সব মাই করে দিচ্ছেন। হ্যাঁ, তো তুই যে বলছিস যে সব আমার মনের ভুল, ভুল হলে এইসব ব্যবস্থা কে করবে আমার জন্য? সব তো হচ্ছিল আমার জন্য। তো আমি আর কি বলবো, নরেন্দ্র বলছে, আমি সেসব কথা শুনে অনেক সময় চুপ করে থাকতাম, কারণ মনকে বুঝাতে পারতাম না, কিন্তু ঘটনাগুলো তো আবার ঘটতো, এই কথাও তো সত্যি। এইরকম তাদের মধ্যে আলোচনা চলছে। তো আজকে এ পর্যন্তই রাখছি, কারণ ওই এই আলোচনাটা আরো চলবে কয়েকটা দিন। হ্যাঁ, যে ঠাকুরের মৃত্যুর পরবর্তী সময়ে বরানগর মঠ বা এই মঠ কেন্দ্রিক যে উদ্যোগটা সেই সময় ছেলে চোখরা সাধু সন্ন্যাসীরা নিয়েছিল, সেটা কোন পর্যায়ে গিয়েছিল, মাস্টারমশাই তার কথামৃতিতে যেটুকু লিখে গেছেন সেটুকু আমরা মানে এখানে পড়ার সুযোগ পাবো। তো সবাইকে প্রণাম এবং নমস্কার, আজকে আমাদের শেষ করছি।